গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি। সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাটিও, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ অসত্য বলে ডিসমিস করবার পূর্বে মহাকবির এই বহুবার উদ্ধত সর্বজন পরিচিতি অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রকৃত দৃষ্ট এই স্কুল জগতের বাইরে অন্য কোনো সক্ষম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাস নয়, তিনি এ গল্প না হয় নাই পড়লেন। ভূমিকা রেখে এখন গল্পটা বলি। আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক, মধুসুন্দরী দেবী ও সাধুজি। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমাকে বলিল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠিতে যাইতেছি এমন সময় ঘোর বনটি নামিল। তারানাথ আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহরসদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউ আসিবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসিয়াও সেদিন মনে হইল আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহর যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অনন্ত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সত্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বগলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা পরের গল্পটিতে বলিয়েছি। আশা করি আহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতেও এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পর্ক স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়ে যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর, স্মৃতির পুনরুদ্ধার করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোকে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলিল,
অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্রাজিক গল্প বলবেন না? প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতো এই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রাখিয়াছিলাম, ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কালই এনে দেব ঠিক। চারি দাঁড়াইয়াছিল। তারানাথ বলিল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে তাকিয়া বলিল, ছেলে পিলের সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও, পরোটাখানা না না, ফেলতে পারবে না। ইয়ং ম্যান তোমরা, এখন খাওয়ার বেলা, অমন ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখানে থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে তার মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ওষুধের মাদলি বিক্রেতা দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, সত্যিকার সাধু একটাও দেখলাম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋষ ও দীর্ঘকৃত পৌর সাধু দেখি একটি পুডলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাঙ্গাতে প্রণাম করলুম। সাধুজি বেশ মিষ্টভাষী বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাকলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হবে বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাতে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম।
মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি নে এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেকত ক্রিয়াকলাপ তার কাছে আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালো। বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করে না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লাপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাতে কে এলো এই নির্জন নদীর জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। কি অল্প দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে আমার এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধুজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে কে মেয়ে মানুষটি আমি খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাতে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাতে আমি ঘুমুলুম না। গভীর রাতে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতে সে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছর আড়ালে রইলাম দাঁড়িয়ে। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুইয়ে পড়লাম। পরদিন রাতেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনে বস্তাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোনো দেশের বস্ত্র পরেছে, সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গ্রাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যাই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কী করে আমার কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাতে এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু ও সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। কদিনও এই গন্ধ পেয়েছি, কিন্তু ভাবছিলাম কোনো বন্য ফলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে এই মেয়েটির উপস্থিতি একটা সম্বন্ধে বর্তমান। এই কারণ রকম চলন আরও দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর কোডামার এক গাডোয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পান্ডি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন।
মনে ভাবলাম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকের দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারেই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অন্তর্ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না আজ রাতে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাতে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটা ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামার আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘৃণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে এই ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, ও আমার অষ্টের লিপি। সে রাত্রির জেরে আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক ও কথা। রাতে কমে গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো। একটু একটু করে আমার ডাইনের বরাকর নদী, দুই পারে শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি সেখানে বসে আছি। আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টেরই পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না, ওটা শিলা বিস্তীর্ণ পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি। মাঠের দিকে নদীর দিক থেকে আমার কাছে কারোর আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি সেখানে দাঁড়িয়ে, সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মদ মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ ও আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাতের কথা ভাবি। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে এখানে এলো? ও তো একেবারে অসম্ভব।
অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এরও তো কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করারও সারাদিন আমার ঘটল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়াল জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তরে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? আমার মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাতে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হতেই দেখলাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাতে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমিই তো জ্বরের ঘরে বলেছিলে এইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকেলের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তারপর দিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিনরাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না, মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি পাশে বসালেন। বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আজ্ঞে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলির ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ।
তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার গত জন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করেছিলি। কীরকম যেন, যেমন লোকে খেপা শিয়াল, কুকুর কি গোকড়ো সাপকে ভয় করে, ওই সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক। তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। সাধু বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাতে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম শাখার নাম ভূতদামর। আমি তখন যুবক। তোমারই মতো বয়স স্বভাবতেই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূতদামের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? উপদেবীদের নিয়ে কারবার করে তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পাওয়া যায়, কঙ্কাবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এসব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতদ্রামর এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতদ্রামরের প্রথম শ্লোকই হলো আখ্যাত সংপ্রবাক্ষেমি যোগিনী সাধনাত্তম সর্বত্র সাধনাং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতি গুহা মহাবিদ্যা দেবানাপি দুলহরবা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে তোমায় আমি মন্ত্র আমি দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র দিন। তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, অন্যভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র। আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধুজি আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। এ কি কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন আর বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি নে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না বাবা। বেশ ভালো, আমিও তা চাইনে। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়।
তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়া বলিলাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মতি দেখিয়াছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা, আর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল। সত্যি বলছি, যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনে। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবু মনকে বোঝালাম 6 মাস পরে পুণ্যহতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসেও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমঞ্চস্য মৎস্যনন্দৌ সমতমো অমিসন্ধে পূর্বশৈপ সঙ্গপজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডমরে সমন্ধি দিয়ে বালির ওপর হোম করে ওং টং ঢং ঝং হ্রিং ক্রাং মধু সঞ্জয় নমঃ এই মন্ত্র আহুতি দিলাম। জাতি ফলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যান বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু কি দেখলেন? কাকস্যও পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা স্যাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু ভীষণ ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনই এ সাধু। তন্ত্রটা সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এ সব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যাস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই রাত তখন হয়েছে সবে, 1/2 ঘন্টাও হয়নি। আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি। তখন হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যা বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফলি আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি নে বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়।
আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 8 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডী আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্ত। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি একটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। জিজ্ঞাসা করিলাম, নিজের চোখে এমনই এক মতি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কীরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যন ভানু পতিকাসা বিদ্যুৎ পুঞ্জ নিভাস সতী নীলম্বরা পরিধ্রানা মদবিলোচনা নলাকাস্য সৌরং কস্তুরী গন্ধমোদিতা কোমলাক্ষী শৈরমুখীং পিনতুক্ষ পরায়রাম। অবিকল সেই মূর্তি। যখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়, সাধুকে প্রত্যক্ষ করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়েছে। তো কথা বলছি, পাগল তুমি? সে তেজ সহ করা আমার কাম্য। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদবিহলোচনা, ওরে বাবা সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হইয়া বলিলাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে বলাই বাহুল্য। সাধুর কথা কে শোনে? তখন শীতকাল। বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলুদ হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারে শালবন পাতা ঝাড়িয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাতে শুক্লাপক্ষের জ্যোৎস্নায় বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3 মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাছা। বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবীই বটে, আমার সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় বিশ্বাস করবে, মিথ্যাবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর ও মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রতিকৃত করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে। বরাকর নদীর শালবনে কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো।
আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লম্ব হয়ে যাবে। কয়েক প্রহরের জন্য সময় ক্ষীর হয়ে নিশ্চয়ই হয়ে ঋণত মতো অচল হয়ে থেমে থাকবে। বরাকর নদীর তীরে বন বা প্রাঙ্গণে একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠম তার দেহর গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার কোনো মাদুলি আসে সাধু বাবা? এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি একথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মতিতে। কি ভিতকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষ যেন লোল জিহ্বা, করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করাসিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিশিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকারা মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? ভয় কই? তুমি রাগ করেছো কেন? খল খল অট্টহাস্য, নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললুম, দেবী, তোমায় ভালোবাসি, ও মতি আমায় দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী সে দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মতিতে আমায় দেখতে চাও? সেই মতিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটল গড়ন শরীর, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও চাইনে, তোমার মতি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই, হয়তো একদিন মরব এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্র, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মতি ভুলে গেলাম দেবীর
অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে হাস্যলস্যময়ী যৌবন চঞ্চলা মঞ্চসভা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবে। কথা কেটে গেল শিগগিরই, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমার এ অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কীরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, হে 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 হে, যেতে হবে। এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনের তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। এই জন্যই দেবী টিকালজ্ঞ। তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি একথা জানলেন, হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমায় বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করিলাম, আর কখনো মন্ত্রজপ করে তাকে আহ্বান করেননি কেন? বাবরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে,
অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়া খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানসী হয়ে, এদিকে সৌরশালিনী শক্তিরূপিণী যোগিনী। তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবীয় হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। পিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। অমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানসীই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাতটিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সলবে নয়, ভেবো না আমরাও খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বদ্ধহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারের চাওয়া যায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি নে। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই নে। সে আমায় প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনে। কিনা কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে, সুখী ভেবো না আমাকে। বলিলাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপক ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোন দিকে মন দিতে পারিনে। মধ্যে তো দিন কতক উন্মাদ হয়েই গিয়েছিলাম, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় এক রকম সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অনষ্টকর আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলিয়া, ততক্ষণ ওর চোখমুড়ের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল, কি মনে হইল তাহা আর নাই বা বলিলাম। শেষ হলো আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের 2য় গল্প। তারানাথের চরিত্রে সুতীর্থ দাস, অশ্বিনীর চরিত্রে আমি শুভ, মধুসুন্দরী দেবীর চরিত্রে টুকটুকি পাল, সাধুজির চরিত্রে রণজয় রায়চৌধুরী, অন্যান্য চরিত্রে পল রব, প্রতিমা শিকারী নস্কর ও রূপা। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পল রব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।